শুরুতে জানিয়ে দেব আইসিসির গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব রাশিয়ার আরো গভীরে আঘাত করতে চায় প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে জিম্মিদের কফিনে ফিরতে হবে হুঁশিয়ারি হামাসের। জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধে 40 নেপালি নাগরিক নিহত। সর্বশেষ জানিয়ে দেব দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আইসিসির গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশ সফর করছেন। পুতিন মঙ্গোলিয়ায় পৌঁছেছেন সোমবার, যা তার এই পরিস্থিতির মধ্যে প্রথম কোনো আন্তর্জাতিক সফর। পুতিনের এই সফরের সময় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর তার বিমান অবতরণ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবরটি প্রচারিত হয়। পুতিনের বিরুদ্ধে আইসিসি গত বছর ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির সদস্য মঙ্গোলিয়ায় যদি পুতিনকে গ্রেফতারের আদেশ পালন না করে, তবে আদালতের পক্ষ থেকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সীমিত ক্ষমতা রয়েছে। এদিকে পুতিনের এই সফরকে আন্তর্জাতিক মহল বিভিন্ন ও গভীর নজরে দেখছেন, কারণ এটি শুধু রাশিয়া মঙ্গোলিয়া সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার অবস্থানকেও প্রভাবিত করতে পারে। মঙ্গোলিয়ার সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক শক্তিশালী হলেও এই সফর আইসিসির নীতি ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আইনের প্রতি সম্মানের প্রশ্ন তুলেছে। এছাড়া পুতিনের এই সফর পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, কারণ আইসিসির গ্রেফতারি পরোয়ানার পর পুতিনের মতো একজন নেতার এমন সফর আন্তর্জাতিক আইন এবং ন্যায়ের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। রাশিয়া ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর জন্য বিকল্প সমর্থন খুঁজছেন। পুতিনের মঙ্গোলিয়ার সফর এই প্রচেষ্টারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে রাশিয়ার আরও গভীরে আঘাত করতে চায় জেলেনস্কি। রাশিয়ার ভূখণ্ডের কিছু অংশ দখলের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ও রাশিয়ার আরও গভীরে আঘাত হানতে পশ্চিমা দেশের ছাড়পত্র ও সহায়তা চেয়েছেন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার এই আহ্বান জানান ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়ে নিজস্ব অধিকৃত এলাকায় রুশ সৈন্যদের চাপে ফেলার যে আশা করেছিল, এখন পর্যন্ত সেই সুফল পাওয়া যায়নি, বরং রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে আরও অংশ দখল করার ক্ষেত্রে কিছুটা অগ্রসর হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট সাফল্যের অভাবের জন্য পশ্চিমা অস্ত্রশস্ত্র প্রয়োগের বিধিনিষেধকে আংশিকভাবে দায়ী করছেন। সোমবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার গভীরে আঘাত হানার ক্ষেত্রে সেই বাধা আরও শিথিল করা হবে বলে আশা করছেন তিনি। জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে আরও দূরপাল্লার অস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেছেন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডি স্কোফের সঙ্গে ইউক্রেনের দক্ষিণ পূর্বে জাপোরিঝিয়া শহরের সাক্ষাতের পর জেলেনস্কি বলেন, আজকের দিনে শুধু এমন অনুমতি যথেষ্ট নয়, সহযোগী দেশগুলিকে সেই সঙ্গে এমন দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে হবে। নিয়ন্ত্রণ রেখার এত কাছে কোনো পশ্চিমা সরকার প্রধানের সফর বিরল ঘটনা। উল্লেখ্য, সেই এলাকায় পরমাণু কেন্দ্র রাশিয়া দখলে নিয়েছে। স্কোফ ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন। জেলেনস্কি বলেন, তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন। ন্যায্য শান্তি আনার লক্ষ্যে সেটা প্রয়োজন বলে মনে করেন তিনি। রাশিয়ার হামলা মোকাবিলা করতে এয়ার ডিফেন্স আরও মজবুত করার পাশাপাশি নতুন প্যাট্রিয়ট সিস্টেমেরও প্রয়োজন বলে তিনি মনে করেন। রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর উপরেও জোর দিয়েছে জেলেনস্কি। এদিকে জিম্মিদের কফিনে ফিরতে হবে হুঁশিয়ারি হামাসের। ইসরায়েলের সাধারণ মানুষ গাজা থেকে বাকি জিম্মিদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করার দাবিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন। 1 সেপ্টেম্বর ইসরায়েলের ভেতরে তেল আবিবে এই বিক্ষোভের আয়োজন করা হয়। জনতার দাবি, যত দ্রুত সম্ভব একটি চুক্তির মাধ্যমে সকল জিম্মিকে ফিরিয়ে আনতে হবে। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে হামাসের সামরিক শাখা কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, ইসরায়েলের সামরিক চাপ যদি অব্যাহত থাকে তবে জিম্মিদের পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেছেন, জিম্মিদের কফিনে করে ইসরায়েলে ফিরতে হতে পারে। গতকাল
সোমবার এক বিবৃতিতে আবু ওবায়দা বলেছেন, একটি চুক্তি সইয়ের পরিবর্তে জোর করে জিম্মিদের মুক্ত করার চেষ্টা করলে নেতানিয়াহুর জন্য পরিণতি হবে করুণ। জিম্মিরা কফিনে করে পরিবারের কাছে ফিরে আসবেন। তিনি আরও বলেন, জিম্মিদের পরিবারগুলোকে দুটি পথ বেছে নিতে হবে, হয় তারা জীবিত অবস্থায় ফিরবে নয়তো মৃত। রাফা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর এই সতর্কতা জারি করা হলো। বিবৃতিতে আরও জানানো হয়, বন্দি বিনিময় চুক্তিতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার কারণে যে কোনো পরিণতির জন্য নেতানিয়াহু এবং ইসরায়েলি সেনাবাহিনী দায়ী থাকবে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল রিশেক 6 জিম্মের মৃত্যুর জন্য ইসরায়েলকেই দায়ী করছেন। তার মতে তারা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছেন, হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করতে এবং যুদ্ধবিরতি আনতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। যদিও এ বিষয়ে একটি প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তারা এই প্রস্তাবনাকে গ্রহণ করুন বা ছেড়ে দিয়ে যান চুক্তি হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। গতকাল জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে আরও ছিলেন গাজা নিয়ে শান্তি আলোচনায় অংশ নেওয়া মার্কিন আলোচকেরা। তাদের আলোচনায় কাতার ও মিশরের চলমান শান্তি প্রক্রিয়া গুরুত্ব পায়। এর আগে গত শনিবার গাজা উপত্যকা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের মধ্যে একজন ইসরায়েলি আমেরিকান নাগরিকও ছিলেন। এই ঘটনায় ইসরায়েল জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভের জন্ম দিয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 40 নেপালি নাগরিক নিহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত 40 জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। এর সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট এই তথ্য জানিয়েছেন। মস্কোতে অবস্থিত নেপালের দূতাবাস জানিয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে 40 জন নেপালের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে ডিএনএর পরীক্ষা এখনও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধে নিহত নেপালিদের সংখ্যা 50 ছাড়িয়ে যেতে পারে। এই নিহত নেপালিরা সবাই রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, যদিও তাদের জাতীয়তা শনাক্ত করা যায়নি। কিন্তু এখনও তাদের নাম, পরিচয় বা কোনো অঞ্চলের বাসিন্দা ছিলেন তা নির্ধারণ করা সম্ভব হয়নি। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর বিভিন্ন ভিসার মাধ্যমে প্রায় 200 নেপালি নাগরিক রাশিয়ায় গিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। 2023 সালের 27শে ডিসেম্বর নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ এক সাক্ষাৎকারে জানান, এই যুদ্ধ শুরু হওয়ার পর নিখোঁজ রয়েছেন অন্তত 100 জন নেপালি নাগরিক। নেপালের তরুণরা রুশ সেনাবাহিনীতে যোগদানের পর যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন। যুদ্ধে তাদের এভাবে হারানোর জন্য নেপালের একটি হৃদয় বিদারক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমার ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গত মাসে আমিরাতের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। তার এই সিদ্ধান্তের আওতায় দোষী সাব্যস্ত সাজা বাতিল এবং তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াম। প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামদা আল শামসি দণ্ড কার্যকর স্থগিত করা এবং বন্দীদের দ্রুত নির্বাসনের নির্দেশনা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে বন্দী বাংলাদেশি নাগরিকদের কারাদণ্ডের মেয়াদ বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামদ আল শামসি আমিরাতের সকল বাসিন্দাকে দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রের মত প্রকাশের অধিকার সংরক্ষিত আছে এবং এর জন্য আইনি কাঠামো বিদ্যমান। তবে এই অধিকার যেন জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তার জন্য ক্ষতিকর না হয়, সে বিষয়কে সবাইকে সচেতন থাকতে হবে।